আসিছেন। নিজে এই কুর্মী আন্দোলন সম্পর্কে অনেক কিছু জানেন এবং প্রথম থেকে আছেন। তার একটা বৃহৎ ব্যবসাও আছে। তিনি পেট্রোল পাম্পের মালিক, অথচ সেই সমস্ত ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েও সমাজের টানে তিনি এখানে পৌঁছেছেন। ওনার বাস খারাপ হয়ে গেছিল, বাসে করে ওনারা এসেছেন। তো ওনাকেও একবার গড় নমস্কার, জোহার। আর আপনারা মা কাকি জেঠিরা যারা রাজ্য সরকারের বিভিন্ন স্কিমকে উপেক্ষা করে শুধুমাত্র এই জাতিসত্তার টানে এখানে এসে উপস্থিত হয়েছেন, তাই আপনাদেরকেও নতমস্তকে প্রণাম জানিয়ে আমি দু চার কথা বলব। করম আমাদের পেইল, কালকে আমাদের শিক্ষক দিবস গেল। তো এই শিক্ষক দিবসে শ্রদ্ধেয় শিক্ষকদের প্রণাম জানাই। আর প্রণাম জানাই আমাদের এই দীপক বাবুদের মতো শিক্ষকদের, যাদের জ্ঞান, যাদের তথ্য ভাণ্ডারে আমরা এই ভাষণ দিতে শিখেছি। তাই দীপক বাবুকেও আমার পক্ষ থেকে প্রণাম নিবেদন করছি। তো যাই হোক, আজকে আমরা কালা দিবস কেন পালন করছি, করতে কেন হচ্ছে, সেটাই হচ্ছে প্রথম আমাদের প্রশ্ন। তো আপনারা সবাই জানেন যে বর্তমানে যে শিডিউল ট্রাইব লিস্ট কার্যকরী আছে, সেই লিস্টটা শুরু হয়েছিল কবে? 1950 সালের 6ই সেপ্টেম্বর। এই যে শুরু, এই শুরুটা আমাদের পশ্চিমবঙ্গের 7টা মাত্র যাচ্ছিল, আজ 42টা। 1950 সালে পশ্চিমবঙ্গে 7টা জাতি ছিল: লেপচা, ভুটিয়া, মুরু, মুন্ডা, ওরাং, সাঁওতাল আর একটা মিঞ্চ। এই 7টা জাতি ছিল। আর টোটাল ছোটনাগপুরে ছিল 13টা জাতি। তার মধ্যে কিন্তু কুর্মী ছিল। কি 13টা জাতি কখন ছিল? 50 সালে কিন্তু নয়। 13টা জাতি কখন ছিল? 1931 সালে। তো আমাদের 50 সালের 6ই সেপ্টেম্বর শর্তটা কি ছিল আপনাদের প্রথম মাথায় রাখতে হবে। শর্ত হচ্ছে যে আমাদের ভারতবর্ষে সরকার তৎকালীন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকার, আর বর্তমানে কংগ্রেস সরকার থেকে আজ বিজেপি সরকার, সবাই কিন্তু ভারত সরকার। কেউ কালো চামড়ার ব্রিটিশ ছিল, আগে ছিল সাদা চামড়ার ব্রিটিশ, আর এখন যারা পরিচালনা করছে সবাই কিন্তু কালো চামড়ার ব্রিটিশ। ওরা ব্রিটিশই, কেউ কিন্তু আমাদের ভারতের নাগরিক নয়। ওরা ইউরোপিয়ান, ওরা বিদেশ থেকে আসছে। আর আমরা আদিম অধিবাসী। এই আদিম অধিবাসীকে তৎকালীন সাদা চামড়ার ব্রিটিশরা গুরুত্ব দিয়েছিল। কিরকম? 1865 সালে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট শুরু হয়েছিল। সেখানে প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা বর্ণের মানুষদের উত্তরাধিকার আইন, উত্তরাধিকার আইন মানে বাবা মারা গেলে তার জমি জায়গা কারা পাবে, কোন ভাবে পাবে, তাদের জন্য হিন্দু অ্যাক্ট ছিল, মুসলমানদের জন্য শরীয়ত অ্যাক্ট ছিল। কিন্তু যারা আদিম অধিবাসী তাদের জন্য কি অ্যাক্ট থাকবে, এই জন্য সার্ভে হয়েছিল। তো এই সার্ভেটা 1931 সালের প্রথম যে সার্ভে, সারা ভারতবর্ষের সর্বপ্রথম যে সার্ভেটা হয়েছিল, সেই সার্ভের নাম হচ্ছে সোশিও ইকোনমিক এন্ড কাস্ট সেন্সাস, আর্থ সামাজিক এবং জাতিগত সমীক্ষা। কখন হয়েছিল? 1931 সালে। তারপর থেকে ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে হয়েছিল 2011 সালে। তার মাঝখানে কোন এইরকম সার্ভে হয় নাই, কেবলমাত্র জনগণনা হয়েছিল। তো এই সার্ভে, এই সোশিও ইকোনমিক এন্ড কাস্ট সেন্সাসে আমাদের ছোটনাগপুরের যে 13টা জাতিকে রাখা হয়েছিল প্রিমিটিভ ট্রাইব বলে, মাথায় রাখবেন, প্রিমিটিভ ট্রাইব বলে 13টা জাতিকে রাখা হয়েছিল। তো আমাদের যে নমিনেটেড গভর্নমেন্ট, মাথায় রাখবেন, তখন কিন্তু নির্বাচন হয় নাই। নির্বাচন হচ্ছে তখন 1952 সালে, 51-52 সালে
তাহলে ব্রিটিশরা চলে যাচ্ছে 47 সালে। 47 সালে যাওয়ার পরে সরকারটা কে পরিচালনা করবে, তার জন্য একটা আমাদের এমপি নির্বাচন করা হয়েছিল। নির্বাচন মানে গায়ে বসে ঠিক করা হলো এই 339 জন এমপি আমাদের যারা সরকার পরিচালনা করছে জওহরলাল নেহরুর নেতৃত্বে। তো সেখানে একজন এমপি ছিলেন যার নাম হচ্ছে হৃদয় নারায়ণ কুজুর। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুকে প্রশ্ন করেছিলেন যে স্বাধীন ভারতবর্ষে আপনি যে ট্রাইবেল লিস্ট তৈরি করছেন, সেই ট্রাইবেল লিস্টের ভিত্তিটা কখন? উদয় সন্তানকে ট্রাইবেল করে দিল কি 50 সালে তুম করে নাই। মূল ভিত্তিটা হচ্ছে ওই 1931 সালে যারা প্রিমিটিভ ট্রাইব ছিল তারাকেই স্বাধীন ভারতবর্ষে ট্রাইবেল লিস্ট নিয়ে আসা হচ্ছে। অর্ডারটা কি ছিল? আমাদের রাষ্ট্রপতির অর্ডার ছিল 510 নম্বর, এছাড়াও 510, সিও ছিল 22 এবং এই রাষ্ট্রপতির সই ছিল 342-এর এ ধারায়। সেটা বলা ছিল যে আমাদের এই স্বাধীন ভারতবর্ষে যে ট্রাইবেল লিস্টটা হচ্ছে সেটা 1931 সালের লিস্ট ধরে হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় এই কুর্মী জাতকে বাদ দেওয়া হয়েছে সেইখান থেকে। তো আমরা এই কারণে কালা দিবস পালন করছি। কবে বাদ দিয়েছে? 6 সেপ্টেম্বর। যেহেতু জওহরলাল নেহরু বলেছিলেন যে যারা ছিল তারাকে আনা হচ্ছে, কিন্তু কুর্মীকে কোনো কারণে বাদ দেওয়া হয়েছে বলেই আমরা জবাব চাইছি সরকারের কাছে যে কি জন্য বাদ গেছে। আর যদি নেতাজির মৃত্যু রহস্য সরকার আজও প্রকাশ করতে ভয় পাচ্ছে, তেমনি কি কুর্মীকে ডিলিস্টেড করার রহস্য এই সরকারগুলো ভয় পাচ্ছে প্রকাশ করতে? তার আমরা জবাব নিতে এসেছি। জবাব বর্তমান লিস্ট চলছে 1950 সালের পর 1956 সালে আরেকবার এই লিস্টটা সংশোধন করা হয়। এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের ভূমিক সম্প্রদায় বর্তমানে লিস্টেড আদিবাসী সম্প্রদায়, কিন্তু 1956 সালের আগে এই জাতিটা, ভূমিক জাতিটা পশ্চিমবঙ্গে এসটি ছিল না। পুরুলিয়া জেলাকে যখন মানভূম জেলাকে অংশকে কেটে পুরুলিয়া পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত করা হয়, তখন যেহেতু হাজারিবাগ, রাঁচি, মানভূমের ভূমুজরা এসটি, সেই জন্য 56 সালে পশ্চিমবঙ্গে ভূমুজ জাতিকেও এসটির মর্যাদা দেওয়া হয়েছে। ওরা বলছে লিস্টে আর নতুন লোককে ঢুকতে দিব না। ভাই আমরা নতুন নই, আমরা নতুন নই, আমরা আদিবাসী। আমরা আদিবাসীর স্বীকৃতি চাইছি। সরকার যেটা এখনো পর্যন্ত গোপন রেখেছে। তো এই যে 7টা থেকে পশ্চিমবঙ্গে 42টা হলো, কি কারণে 42টা হলো আপনাদের জেনে থাকা দরকার আছে। যে 1965 সালে লকুর বলে একটা কমিটি তৈরি হয়েছিল। এই লকুর কমিটি আইনে বর্তমানে এসটি সংযোজন হচ্ছে, এসসি সংযোজন হচ্ছে। বিয়োজনও হওয়ার কথা ছিল কিন্তু বিয়োজন হয় নাই। এই লকুর কমিটি কি বলেছিল? লকুর কমিটির যে সংবিধানটা তৈরি করে দিয়েছিল কেন্দ্রীয় সরকারকে, সেখানে 12 কলমে 12 দাগে স্পষ্টভাবে উল্লেখ আছে যে যারা 1931 সালের প্রিমিটিভ ট্রাইব ছিল, যারা 1935 সালে ব্যাকওয়ার্ড ট্রাইব লিস্টে ছিল, খেয়াল করে দেখুন 1931 সালে যারা ওই প্রিমিটিভ ট্রাইব লিস্টে ছিল, আর যারা 1935 সালে ব্যাকওয়ার্ড ট্রাইব লিস্টে ছিল, তাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্টসের দরকার নাই, তারা এসটি হতে পারবে। বুঝলেন বিষয়টা? লকুর কমিটি বলছে। তাহলে এই
হবে। 5টা ক্রাইটেরিয়া কি? 1 নম্বর হচ্ছে প্রিমিটিভ ট্রেড তাদের থাকতে হবে, অর্থাৎ আদিম জাতি হইতে হবে। 2 নম্বর কি? তাদের ডিস্টিংক্ট কালচার আর ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। 3 নম্বর হচ্ছে যে এরা জিওগ্রাফিক্যাল আইসোলেটেড এলাকায় বসবাস করবে। 4 নম্বর হচ্ছে কি? এদের লাজুকতা, সাইনেস অফ কন্ট্যাক্ট উইথ লার্জ পপুলেশন, বৃহত্তর জাতিগোষ্ঠীর সাথে মেলামেশার ক্ষেত্রে এদের লাজুকতা থাকতে হবে। 5 নম্বর হচ্ছে এদের ব্যাকওয়ার্ডনেস থাকতে হবে। তাই 5টা ক্রাইটেরিয়া যদি কোনো জাতি ফুলফিল করে তাহলে সেই জাতিকে এসটি লিস্টে আনা যাবে। কুর্মীর ক্ষেত্রে কি হয়েছে? আমি করিনি। 2010 সালে 4 সালে কেন্দ্রীয় সরকার এর কাছে একটা সুপারিশ যায় ঝাড়খণ্ড রাজ্য থেকে যে কুর্মী জাতকে গরমে সারা রাত জমে জলে ভিজে 100টা গায়ে গেছি ছবি তুলতে, লুপায় কাকেও বলি যে সব গায়ে দেখেছি যে কুর্মীরা সত্যিকরণ করে উদ্ময় আমি মঞ্চে ভাষণ দিই, তো দেখিলাম সব গায়ে কুর্মী পরম্পরা করছে। তো সারা রাত ভিজেছি, গোলাটা এমনিতেই খাস করছে। পরের দিন আরো রায়পুরেও রাত 2টা পর্যন্ত ছিল। তো যাই হোক, আমি যে বিষয়ে ছিলাম যে 2004 সালে কেন্দ্রীয় সরকার 3টা রাজ্য সরকারকে চিঠি করেছিল। 4 সালে সুপারিশ অনুসারে কেন্দ্রীয় সরকার চুপচাপ ছিল, কিন্তু আমাদের ঝাড়খণ্ড রাজ্যের টাটার একজন অ্যাডভোকেট সুনীল গুলোনিয়ার বা সুনীল মাহাতো, উনি একটা আরটিআই করেছিলেন রাইট টু ইনফরমেশন অ্যাক্টে। সেই অ্যাক্ট অনুসারে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছিল এই 3টা রাজ্য সরকারকে চিঠি দিতে যে আপনারা এই কুর্মী জনজাতি এসটি আছে কি না আপনারা সার্ভে করে দেখুন। এই রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাধ্য হয়েছিল এই কুর্মী জনজাতির উপরে সার্ভে করতে। যে যাকে সার্ভের দায়িত্ব দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে সিআরআই, আর ঝাড়খণ্ডে যাকে সার্ভে করতে দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে টিআরআই। এই সিআরআই এবং টিআরআই এই দীপক বাবুদেরকে দেখিলে ভয়ে কাঁপে, জানেন? ইনাদের কাছে এত নলেজ, এত জ্ঞান আছে, এত ভান্ডার আছে, ইনারকে দেখিলে ভয়ে কাঁপে। তো সেই সিআরআই রিপোর্ট তৈরি করেছিল দাদা। এই সিআরআই রিপোর্ট প্রথম রাজ্য সরকারের ট্রাইবেল দপ্তরে যায়। ট্রাইবেল দপ্তরের তৎকালীন সচিবের নাম হচ্ছে এসকে থারে। এই এসকে থারে পরীক্ষা করে দেখলেন যে সিআরআই রিপোর্টে এই কুর্মী জনজাতির 5টা ক্রাইটেরিয়ায় ফুলফিল করেছে। তাই এই কুর্মী জাতিকে ট্রাইবেলের মর্যাদা দিতে এই ট্রাইবেল দপ্তরের কোনো আপত্তি নাই। সেটা গেল মিনিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গল মন্ত্রিসভায় সেটা পাঠানোর পর মমতা ব্যানার্জি মন্ত্রী পরিষদকে ডাকলেন, দেখুন এই কুর্মীদের বিষয়টা কি করা যায়। তো এই মন্ত্রী পরিষদ সবাই মিলে, ক্যাবিনেট যাকে বলা হয়, সেই ক্যাবিনেটে অনুমোদন দিল যে কুর্মীকে এসটি করতে আমাদের কোনো অসুবিধা নাই সিআরআই এর রিপোর্টের ভিত্তিতে। মমতা ব্যানার্জি নিজে পঠন পাঠন করে দেখলেন এবং নো অবজেকশন দিলেন। যেমন আপনার গায়ে একটা বয়লার ফার্ম করতে গেলেও প্রধানের নো অবজেকশন সার্টিফিকেট দরকার। আমাদের ওই 342-এর এ এবং বি ধারায় পরিষ্কার উল্লেখ আছে যে রাজ্য সরকারের নো অবজেকশন দরকার এবং 42-এর বি ধারায় ওই গভর্নমেন্টের সাথে গভর্নরের সাথে আলোচনা করে রাষ্ট্রপতি সেটাকে অনুমোদন দিবে। এই অনুমোদন দেওয়ার মাঝখানে কতগুলো পদ্ধতি আছে যেটা ডক্টর শশধর মাহাতো আপনাদের সামনে বললেন। তো আমি সেটাকে আরেকবার রিপিট করছি। এই
চিঠিটা এবং এই সিআরআই রিপোর্টটা প্রথমে যায় আরজিআই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া। এই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে যাওয়ার পরে সেখানে যদি পাস করতে পারত ওই কাগজগুলো, তাহলে ন্যাশনাল ট্রাইবাল কমিশনে যেত। এই ন্যাশনাল ট্রাইবাল কমিশন অনুমোদন দিলে সেটা লোকসভায় যেত। লোকসভায় সেখানে ভোট দিয়ে যদি কোনো অভিযোগ না থাকতো তাহলে সেটা সরাসরি রাষ্ট্রপতির কাছে যেত এবং সেখান থেকে পরের দিন থেকে সব কর্মী এসডি অফিসে লাইন দিয়ে এসটি সার্টিফিকেট পেত। কিন্তু ফেল করল কর্মী। কোথায় ফেল করল? আরজিআই এর কাছে। আরজিআই বলল আপনার আধার কার্ডে SANJOY আপনি লেখেন আর ব্যাংকের অ্যাকাউন্টে আছে SANJAY, এই দুই সঞ্চয়ে মিল হচ্ছে নাই। আপনি হয় আধার কার্ডটা ঠিক করে আনুন, নাইলে কাল থেকে ব্যাংকে টাকা তুলতে পারবেন না, আধার কার্ড লিঙ্ক হবে না। কে বলল? আরজিআই। কাকে বলল? না, আমাদের যে ট্রাইবাল দপ্তর আছে SK থারে, সেই SK থারে সচিব তার কাছে আসার পরে তিনি কি লিখলেন যে তিনি চেষ্টা করলেন এই কর্মীর ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন তৈরি করা। আমরা রেল দেখার পর প্রথম সেখানে আমাদেরকে ডেকে যাওয়া হয়। আমাদের নামে বহু দুর্নাম দিয়েছিল সেই সময়। কিরকম দুর্নাম দিয়েছিল? এরা রেল টেকিল হেমাশুলিয়ে, ঝাড়গ্রামেও তো এসডি অফিস ছিল, তো মিটিং করতে কলকাতা যেতে হলো, কারণ পিছনে এসডিও লেখা ছিল। আমরা যে হল চাই মিটিং করছিল, কিন্তু সেই সমালোচকরা জানেই না ওই হলটার উপরটা হচ্ছে ট্রাইবাল দপ্তরের সচিবটা, ওই SK থানের হেড অফিস ওই কমিউনিটি হলে হয়েছিল বলে আমাদেরকে দমে দুর্নাম দিয়েছিল। কিন্তু না, আমরা সঠিক জায়গায় ছিলাম, সঠিক কাগজপত্র আমরা রেডি করে দিয়েছিলাম। রেডি করার পর মমতা ব্যানার্জি সেইখানে গেল। যাওয়ার পর উনি ওইটা পাঠাবেন, এমন সময় আমাদের বিরোধী গোষ্ঠীর জন্ম হয়। বিরোধী গোষ্ঠীর জন্ম হয়, ওরা ওইখানে ডেপুটেশন দেয় এবং ওই কাগজটায় রিপোর্টটায় সরকার স্পষ্ট ভাষায় লিখে দিয়েছে যে সাম অর্গানাইজেশনের আপত্তির কারণে আমি আর কমেন্ট জাস্টিফিকেশন দিতে পারছি না। চক্রান্তটা বুঝতে পারলেন? কিছু অর্গানাইজেশনের আপত্তির কারণে ভাই আমার জমিটা আমার বাপের বটে, আমার পাশের ঘরের একজনের আপত্তিতে ওই জমির কাগজটা কি অন্য লোকের হয়ে যাবে? হ্যাঁ, আমার যদি ন্যায্য জমি হয়, ন্যায্য যদি অধিকার থাকে, সেই অধিকারের স্বীকৃতি সরকারকে দিতে হবে। তাতে কে ভোট দিল আর কে না দিল সেটা কোনো যায় আসে নাই। কারণ 370 ধারা বিজেপি বলেছিল আমি উঠাবো, উঠাই নিয়েছে। 3 তালাক বিল বলেছে উঠাবো, উঠাই নিয়েছে। আজকে ওয়াকফ বিল এসেছে, এই তো লোকের আপত্তি সত্ত্বেও সরকারের প্রয়োজনে সরকার যেটা মনে করবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সে করতে বাধ্য। কিন্তু এই চাটুকারী সরকার কিছু লোকের ভোটের কারণে আমাদেরকে আপত্তি করছে না। বন্ধু, আপনারা যাদের কোথায় আপত্তি করছেন, কাকে দিবেন তা নির্ভর করছে আপনার উপরে, কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট কেউ দিবেন নাই। নো ভোট টু মমতা। প্রয়োজনে খাস করা, প্রয়োজনে স্প্রে করুন জঙ্গল সাপ, যাতে জঙ্গল মহলে তৃণমূলের একটাও খাস ফুল না ফুটে। এই কর্মীদেরকে কাল থেকে মাঠে নামতে হবে, কারণ এই ললিপপ দিয়েছে, এই কর্মী ডেভেলপমেন্ট বোর্ড দিয়েছে, আর বোর্ডের মাঠে ঢুকায় রেখেছে একটা বাঁশের কাঠি। জানেন আইসক্রিম নাম শুনেছেন? হ্যাঁ, বরফ ঠেলার পিছনে বাঁশের একটা কাঠি ঢুকায় নামটা রেখেছে আইসক্রিম। মূলে তো বরফ ঠেলা নাকি, তার পিছনে একটা বাঁশ। তো এই বরফটা চুষে চুষে খাইয়ে বাঁশটা কি হয়?
মনে রাখি না, সবাই একটা একটা বাস ভুল মতো ওই কুর্মী ডেভেলপমেন্ট বোর্ডটাকে প্রথম ডেভেলপমেন্ট বোর্ড করে তাদের এই মাসি তাদের এই বেশি ঘর পাচ্ছে। আর এইখানে কতগুলো ডেভেলপমেন্ট বোর্ডের অফিস আছে, আমাদের বাঁকুড়ার গুলো তো খায় না, মাথায় দিয়ে দেখি নেই। ওই 3 তলা বিল্ডিং পুরাটাই ফাঁকা, এখন পাইপ লাইন চুরি হচ্ছে, ইলেকট্রিক তার চুরি হচ্ছে, কিন্তু সরকার প্রশাসনের দেওয়ার কোনো ক্ষমতা নাই। আর এই ডিএমএসপিদের কি ক্ষমতা সেটা আমি মমতার সাথে 3বার মিটিং করে বুঝে গেছি। মমতার সাথে আমি 3বার মিটিং করেছি। প্রথমবার মিটিং এর কথা বললেন এসকে থানে, দ্বিতীয়বারে ডিজি মুখ্য সচিব এবং মমতার ব্যানার্জির সাথে আমাদের 45 মিনিট গল্পর পর বলছে এরপর আমার আদিবাসীদের সাথে মিটিং আছে, ভাই আসছে। আমি দাঁড়াই প্রতিবাদ করেছিলাম, দিদি তাইলে এতক্ষণ কাদের সঙ্গে মিটিং করলেন, এতক্ষণ কাদের সাথে মিটিং করলেন? কুর্মীকে আপনি কি আদিবাসী মনে করেন নাই? জোরহাত করে বলল না ভাই ভুল হয়েছে, বুঝছো। আরো 1 ঘন্টা মমতা ব্যানার্জি মিটিং করলেন। সেই মিটিংয়ে উনি কথা দিলেন যে কুর্মীকে আদিবাসী তালিকায় আমি নিয়ে আসবো। এই বার্তা আমাকে দেখো। আমি বলেছিলাম যে সুরি সম্প্রদায়কে এসসি করার জন্য আশুতোষ মল্লিক, আমার পাশের গা হলুদ কালালি, সেই আশুতোষ মল্লিক আজও সুরি সমাজের কাছে সমাদৃত হয়। প্রত্যেকটা ঘরে ঘরে মূর্তি আছে। দিদি আপনি যদি কুর্মীর কাছে আপনি মা হিসাবে, জননী হিসাবে চিরদিন পূজা পাবেন, আপনার ঘাস আমি উড়াই দেব, আমি বলেছি। দ্বিতীয়ত বলেছি এই লোকসভা নির্বাচনে আপনার হারাই যাওয়া 4টা সিট এই সঞ্জয় মাহাতো ফেরত দিবেন। না দিতে পারলে কুর্মীকে এসটি করার দরকার নাই, করে দেখাইছি। তারপরে মমতার সাথে আবার মিটিংয়ে বসেছি। এত চাটুকারিতা, এত রাজনীতিবিদ, সেখানে বলছে ভাই ডিএমএসপি বলারকে এই বিষয়ে পুরুলিয়ার এসপি সাহেব ডাকে নিয়ে যাইয়ে বলেছিল ভাই এই 200 সাইলেন্স অফ কন্ডাক্ট জিওগ্রাফিক্যাল আইসোলেশন আমি এই কলমটা লিখে দিচ্ছি, তোমরা মানবে তো? হ্যাঁ মানবে। আমি এইটাই যখন মমতা ব্যানার্জিকে বললাম যে ম্যাডাম ওইখানে যে বলতে কি অভিজিৎ ব্যানার্জি উনি যে আমাদেরকে বললেন, বলছে ও বলারকে আমি কুর্মীকে সার্ভে করিব, তারপর এসটির বিষয়টা ভাববো। মানে আমরা বুঝে গেছি চাটুকারিতা কাকে বলে, নলিবাদ কাকে বলে, সেটা আমরা বুঝে গেছি। তাই আজকের এই আক্রোশ এবং হুঙ্কার মহারেলের থেকে ঘোষণা করছি, এরপর খেলা হবে বিধানসভায়। হবে তো? শুধু খেলা হবে, শুধু খেলা হবে, বজল হবে, খেলা হবে, সাথে বজল হবে। ভাববেন না কুর্মীকে বঞ্চিত করে আর কুর্মী বনে দিয়ে মাওবাদী করিবেন না।
খবর নেবেন, ওই পঞ্চায়েতকে দেখে নেব এবং সবাইকে নমস্কার, জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জোহার, ধন্যবাদ, জয় গুরু।